41 কেজি ওজন 2000 ফাইনালে কানাডার শক্তিশালী প্রতিদ্বন্দ্বীকে গোল্ডেন স্কোরে পরাজিত করে দেশের ক্রীড়া ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ করেছেন। আমাদের রাজ্যের এই কৃতি কন্যা কমনওয়েলথ গেমসের ইতিহাসে জুড়োতে ভারতের হয়ে এই প্রথম স্বর্ণপদক জয়ী খেলোয়াড়। তার এই অসাধারণ সাফল্য শুধুমাত্র ত্রিপুরারই নয়, সমগ্র ভারতের জন্য গৌরবের বিষয়। অস্মিতার এই সাফল্যে সমগ্র ভারতবাসী গর্বিত। আরে ভাই, দক্ষিণ জেলার বিলোনিয়াম প্রত্যন্ত সোনাইশ্বরী গ্রামের দে এবং কনিষ্ঠ কন্যা অস্মিতা মুখ্যমন্ত্রী একটা স্টেটমেন্ট দিবে বলছেন। আরে ভাই, আরে মানলে কিন্তু না মানলে এটার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট দেবে। উনি কিছু বলতে চায়, ওদের যেতে বলুন না, উনি কিছু বলবেন তো। আরে ভাই, এটা মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট দেবেন, ঠিক আছে? আরে জান না, এর বিষয়ে মুখ্যমন্ত্রী যে স্টেটমেন্ট দেবে, আমি জীবনেও আপনার এর বিষয়ে মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট দেবেন। আপনার বসুন। আরে বলেছে মাননীয় মন্ত্রী স্টেটমেন্ট দেবেন, আপনার বসুন। এই জিতেন বাবু, আমি একটা স্টেটমেন্ট দেবো, আপনি বসুন। মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট দেবেন, নিয়মের এই না, নেই নেই নেই, দরকার নেই। আপনি বসুন, আপনি বসুন, না ভুল হয়ে গেছে। আপনি বসেন বসেন বসেন। মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট দেবেন, এরপরে এই ওয়াইলের দরকার নেই, আপনি বসুন। মুখ্যমন্ত্রী স্বয়ং সম্পূর্ণ, আপনি বসুন। হেল্প করার কোনো প্রশ্নই ওঠে না। আপনি বসুন। মাননীয় মুখ্যমন্ত্রী ওনার যে বিষয় বলেছেন না, প্লিজ। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে এই বিষয়ে উনি কিছু বলতে চান। আচ্ছা, ঠিক আছে, বসে যাওয়া উচিত। কেন এসব করছেন? ঠিক আছে, বলেছে তো, বলেছে, বলবে মানে মুখ্যমন্ত্রীজি। Sir, I just want to draw the attention of the Honorable Chief Minister. We all are human beings. We always are subject to make mistakes. কালকে যে বক্তব্য ফাইল স্টেটমেন্ট আপনার দেওয়ার অধিকার আছে, আপনি দিয়েছেন। জাস্ট একটা লাইন আমার মনে হয় এটা এক্সপান্স করা উচিত, যেটা হচ্ছে পোস্টমর্টম রিপোর্টে সুসাইডিক্যাল হ্যাঙ্গিং যে শব্দটা, it should be expunged from the proceedings, otherwise it's going to, you are not supposed to know the postmortem report ki ache, the you and us, we are not supposed to know of the public. It will be only amongst whom the IO, the judge, the magistrate and the prosecutor. So এই জায়গাটা আপনি ডিলিট করার, আপনি অবশ্যই এক্সপান্ড করবেন প্রসিডিংস থেকে। You have made a mistake. মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট দেবেন, বসেন। ঠিক আছে, শেষ করি। দেবেন বললাম স্টেটমেন্ট, মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট দেবেন, তো আমি বলার পর তো শোনার পর তো দেবেন। ঠিক আছে, এটার উপর বিষয় রাখা। উনি মুখ্যমন্ত্রীর জেনারেসিটির জন্য ধন্যবাদ জানাচ্ছি। তিনি বলেছেন ইয়েতে, আমার বক্তব্য হলো, গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন অত্যন্ত মর্মন্তুদ, দুঃখজনক এবং সারা রাজ্যের সাথে আমিও এই মৃত্যুতে গভীরভাবে শোকাহত, অবশ্যই। এবং তিনি বলেছেন এই মৃত্যুর পেছনে কারণটা কি।
সঠিক তদন্তের মধ্যে যাতে বের হয়ে আসে, এটা তিনি চান। যদি তাই হয়, এখানে প্রথমত সুদীপ বাবু কথাটা বলেছে খুবই ভ্যালিড, যে মুখ্যমন্ত্রী যদি হাউসে বলে দেন যে না, দিস ইজ এ সুইসাইড নাম্বার ওয়ান, ঠিক আছে, মুখ্যমন্ত্রী তাহলে বলবেন, রিপোর্ট দেবেন, মুখ্যমন্ত্রীর আন্ডারে দেবেন। আমি কথাটা শেষ করতে দিন না, কথাটা শেষ করতে দিন না। মুখ্যমন্ত্রী তার আন্ডারে যে স্বরাষ্ট্র দপ্তরের কোন অফিসারের কোর্টে মাথা থাকবে তার বিরুদ্ধে কথা বলার জন্য? তো এই ক্ষেত্রে যদি এই সরকার সত্যিকারে যদি এই সঠিক তথ্য বেরিয়ে আসুক তিনি চান, ত্রিপুরা হাইকোর্টের একজন কর্মরত বিচারকের নেতৃত্বে একটা এসআইটি গঠন করা হোক এবং এতে সত্য বেরিয়ে আসুক, এবং সরকার সেই জায়গাতে তাদের আন্তরিকতা, সততা এবং এই মৃত্যুর পেছনে সত্যি তাদের ভেতরে যে দুঃখ আছে এটা প্রমাণ করুক। এটা কৃত্রিম এই ছেড়ে এতে এটা ঠিক হবে না। এটাই দাবি মুখ্যমন্ত্রী আপনারা যেভাবে হুমকি ধমকি দেন অফিসারদের, তো অফিসার তো আপনাদের ধমক চমকে হতে পারে। এর আগে বলেছেন ঠিক আছে, এর আগে বলেছেন সেখানে নেবেন, তো এই ধরনের ঠিক আছে, মুখ্যমন্ত্রী বলবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মুখ্যমন্ত্রী বলবেন। দেখুন, আমরা এতদিন ধরে, মানে আমি একজন সাধারণ মানুষ হিসাবে আপনাদেরকেই দেখতাম, এখানে অনেকে আছে সিনিয়র, আপনারা এখানে কথা বলতেন, আমরাও ভাবতাম যে অনেক সাধারণ মানুষের কথা আপনারা চিন্তা করেন এবং সুন্দর কথাবার্তা হয়, এবং এইগুলোর উপর ভিত্তি করেই অনেক মানুষ রাজনীতিতে আসে কিছু করার জন্য। কিন্তু এখানে আসার পর আমি দেখি যে কয়েকটা বিষয়, কালকে যখন এটা রুলসে আছে, যে লেখা আছে আন্ডার 361 a statement may be made by a minister on a matter of public importance with the consent of the speaker, but no question shall be asked at the time of statement is made. Okay? তারপরেও দেখুন, তারপরেও কালকে যখন আমি স্টেটমেন্ট দিলাম, আপনিও বললেন যে খুব সুন্দর স্টেটমেন্ট হয়েছে। তারপরেও দেখুন, আমরা চাই যে সত্য যে বিষয়টা সেটা ইনভেস্টিগেশনের বিষয় এখানে জানানোর প্রয়োজন। ইনভেস্টিগেশনের বিষয় যদি না জানায়, মানুষের জন্যই তো আজকে এই আমাদের বিধানসভা, তো এখানে যদি এই বিষয়ে রুলসের জায়গায় আছে, ঠিকই আছে, এখন রুলস হলে আমি না বললেও কিচ্ছু হবে না। কিন্তু দেখুন, আমাদের সরকারে এবং সরকারের প্রধান হয়ে তারপরেও আমি বলছি, ফর দ্য সেক অফ দ্য পিপল, যে আমাদের মধ্যে সেই সৎসাহস আসে বলেই, এবং সেটা আন্দাজি না, আপনি যেটা বলছেন আন্দাজি না, যেমন আপনারা আন্দাজি বলছেন এটা করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, আন্দাজি না, ঠিকভাবে প্লিজ আমাকে কথা বলতে দিন, আমার ফিনিশ করতে দিন। আপনার কথা বলবেন, শুনেন রিপোর্টটা শুনেন। দেখুন, ময়না তদন্তের রিপোর্ট সংগ্রহ করা হয়েছে। নথি অনুযায়ী পোস্টমর্টম রিপোর্টে মৃত্যুর কারণ হ্যাঙ্গিং এবং সুইসাইডাল ইন নেচার বলা হয় এখনো কিন্তু তদন্ত এটা সুইসাইডাল ইন নেচার কনফার্ম হয়নি, কিন্তু এটা উল্লেখ করা হয়েছে। 3 নম্বর হয়েছে যে ভারতের সংবিধানে আর্টিকেল 192 নম্বর, সেখানে বলা হয়েছে আর্টিকেল 194 অনুযায়ী আমরা বিধানসভায় অ্যাবসলিউট প্রিভিলেজ এনজয় করে থাকি বিধানসভায়। সুতরাং পোস্টমর্টম রিপোর্টের ডিটেল বলা বেআইনি কিছু নয়। কেসটার এখন ইনভেস্টিগেশন চলছে, মানে পুলিশ এভিডেন্স কালেক্ট করে চলছে। পোস্টমর্টম রিপোর্টটাও এখন এভিডেন্সের একটা পার্ট।
এখানে কেউ চাইলেও পোস্টমর্টম রিপোর্টটা চেঞ্জ করতে পারবে না, এটা কিন্তু সেই আর্টিকেল 194। সুতরাং আমার বলা বা না বলার উপর কোনো কিছু নির্ভর করে না। ফর দ্য আমি যেটা লেখা আছে আমি বলছি, আমি তো যদি বলতাম যে আমি নাও বলতে পারতাম, ইচ্ছা হলে পোস্টমর্টম চেঞ্জ করতে পারতাম, এটা তো বলা হচ্ছে না, আংশিক বলা হয়েছে। ফর দ্য সেক অফ ট্রান্সপারেন্সি আবার বলছি, আমি বিধানসভাকে সবাইকে অবগত করেছি। A postmortem report can be disclosed or tabled in a state legislative assembly, primarily governed by the rules of procedure and conduct of business of the specific state legislature under Rule 36, acting under the constitutional framework of Article 194 of the Constitution of India. কাজে আমি ভুল করিনি। প্লিজ আমি আবার কথা বলবো, আমি ফিনিশ করতে দিন। আপনি তো আচ্ছা, তার মাঝখানে পোস্টমর্টম রিপোর্ট, a postmortem report is a part of police investigation under the Code of Criminal Procedure or Bharatiya Nagarik Suraksha Samhita, that is BNSS. While it is generally treated as a confidential investigation document, a state government or a member of the Legislative Assembly can table it in the House to answer questions, address public interest or clear controversies under the following legal framework. Number 1, constitutional authority and immune, Article 194, 1 and 2 of the Constitution of India. The article grants absolute freedom of speech and immunity to legislatures within the House. If a minister decides to table or disclose a postmortem report as part of government statement, or if an MLA presents it during an authorized discussion, they enjoy complete legal immunity. No court precedent can be initiated against them for disclosing document inside the assembly. Number 2, parliamentary mechanism for disclosure. Mechanical disclosure of such report is governed by the state-specific assembly rules of procedure and conduct of business in the Legislative Assembly. Papers laid on the table under these rules. Last but not the least, in high-profile cases, the Home Minister or Chief Minister often gives an official statement in the House to address public outcry. During such statement, the government may disclose findings, and during such statement, the government may disclose findings from the postmortem report, and partly it has been disclosed yesterday. আমি আন্দাজি বলছি না, আমি এই কথাটা বলছি যে স্বচ্ছতার মধ্যে আমরা কাজ করছি। আপনারা ঠিক আছে, আপনারা অপোজিশন থেকে আমরা বলছেন, যদিও আমি আবার বলছি, যেহেতু আমি তোর অলরেডি চিঠি দিয়েছি এবং এই আর্টিকেলের মধ্যে কোনো রকম কোশ্চেন আর আসতেই পারে না এই যে 361, তারপরও আপনাদের অবগতির জন্য আমি পুরো আইনগতভাবে আমি এগুলো বলেছি। ধন্যবাদ। না মুখ্যমন্ত্রী আবার আমি মুখ্যমন্ত্রী না বিষয়টা মুখ্যমন্ত্রী এরপরে তো আর হই না, মুখ্যমন্ত্রীর কথায় আপনার আরে তা ঠিক আছে। আরে আমি এই জায়গায় বলবো, পোস্টমর্টেম হয় এরকম ভারতবর্ষে বহু ঘটনা হয়েছে, এরকম ক্রিমিনাল ইনভেস্টিগেশনে। আর নিয়মিত পোস্টমর্টেম হওয়ার পরেও হচ্ছে তবু আবার পোস্টমর্টেম হয়, পাবলিকে করার চেষ্টা করবে কোর্টের ইন্টারভেনশনে। নাম্বার 1। নাম্বার 2, কেন এই যে পোস্টমর্টেম রিপোর্টটা সাসপিসিয়াস? আপনি গতকাল বলেছেন তাকে জ্বলন্ত অবস্থা পাওয়া গেছে, আর ফরেনসিক ডাইরেক্টর তিনি বলেছেন কি আমি গিয়ে দেখেছি মাটিতে পড়ে আছে। Which one is the correct? Which one is the correct? এটা ইনভেস্টিগেশন হবে। এই জায়গাতে সাসপিশিয়ান আপনার পোস্টমর্টেম রিপোর্ট হাউসে প্লেস করা সম্পর্কে রয়েছে, তাই থাক না কেন, যেখানে একটা এরকম আপনার ফরেনসিক
কোনটা ঠিক এই রাজ্যের জনগণ কোনটাকে বিশ্বাস করবে? কাজে সেজন্য বলছি, ইফ দি গভর্নমেন্ট দে আর রিয়েলি ইম্পার্শিয়াল এবং রিয়েলি ট্রুথ, এটা বন্ধ করেন 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 না না এর আগেও বহুত কমিশন হয়েছে, আপনাদেরই মন্ত্রীর সময়ে কিন্তু কমিশন হয়েছে। রেজাল্টটা কি বেরোলো? না না বলুন না, কি বেরোলোটা কি? কিছুই তো বেরোলে। ইন্দিরা গান্ধীর পোস্টমর্টম হয়নি, কি বেরিয়েছে? কি কমিশন করলো? এগুলো তো হয়, কিন্তু আনন্যাচারাল ডেথ, বিশেষ করে এই ধরনের যখন হ্যাঙ্গিং বিষয় হয়, সাধারণত এগুলোতে কমিশন বসে না, মানে এই হচ্ছে নিয়ম না। আরে আমরা তো বলছি যেভাবে ইনভেস্টিগেশন চলছে, যেভাবে দেখুন, আমি ইচ্ছা করলে আপনার এই বিষয়ে এখানে কোনো কথাই চলে না, যখন কথা বলেছি, তারপরে আপনাদের যে উদ্দেশ্য, আমি তো বললাম আপনাদেরকে দেখে দেখে ছোট ছোট মানুষ বড় হয়েছে, কিন্তু যেভাবে আপনারা দাবি করেন, যা করেন, মানুষ সব দেখছে যে কিভাবে আপনারা এতদিন ধরে রাজনীতি করে এসছেন, সব বুঝে গেছে মানুষ। ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। এখন পরবর্তী যাচ্ছি। অত্যন্ত আনন্দ ও গর্বের সঙ্গে ত্রিপুরা বিধানসভার তরফ থেকে জানাচ্ছি, গত 31শে জুলাই 2026 ইংরেজি তারিখে ত্রিপুরা রাজ্যের কৃতি কন্যা কুমারী অস্মিতা দে স্কটল্যান্ডের গ্লাসগোয় অনুষ্ঠিত 23তম কমনওয়েলথ গেমসে মহিলাদের জুডো প্রতিযোগিতায় 48 কেজি ওজন বিভাগের ফাইনালে কানাডার শক্তিশালী প্রতিদ্বন্দ্বীকে গোল্ডেন স্ক্রু করে পরাজিত করে দেশের ক্রীড়া ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ করেছেন। আমাদের রাজ্যের এই কৃতি কন্যা কমনওয়েলথ গেমসের ইতিহাসে জুডোতে ভারতের হয়ে এই প্রথম স্বর্ণপদক জয়ী খেলোয়াড়। তার এই অসাধারণ সাফল্য শুধুমাত্র ত্রিপুরারই নয়, সমগ্র ভারতের জন্য গৌরবের বিষয়। অস্মিতার এই সাফল্যে সমগ্র ভারতবাসী ভীষণভাবে গর্বিত। দক্ষিণ জেলার বিলোনিয়া মহকুমার প্রত্যন্ত দক্ষিণ সোনাইশ্বরী গ্রামের প্রয়াত অর্জুন দে এবং মুন্নি পাটারি দের কনিষ্ঠ কন্যা অস্মিতা দে 22শে মার্চ 2003 তারিখে জন্মগ্রহণ করেন। অস্মিতা নানা প্রতিকূলতার বিরুদ্ধে লড়ে কঠোর পরিশ্রম, অধ্যবসায়, শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও অদম্য ইচ্ছা শক্তির জুড়ে সকল প্রতিকূলতাকে অতিক্রম করে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে নিজের পারদর্শিতার চূড়ান্ত সাফল্য প্রদর্শন করে দেশের তিরঙ্গা পতাকাটাকে গর্বের সঙ্গে উড্ডীন করেছেন। তার এই অর্জন কেবল একটি ব্যক্তিগত সাফল্য নয়, এটি দেশের প্রত্যন্ত এলাকার প্রতিভাবান অসংখ্য তরুণ তরুণীর কাছে অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত, যা আগামী প্রজন্মকে স্বপ্ন দেখতে এবং সেই স্বপ্ন পূরণের নিরলস প্রচেষ্টা চালাতে উৎসাহিত করবে। তার এই কৃতিত্ব রাজ্যের যুব সমাজকে খেলাধুলায় আরও উৎসাহিত করবে এবং ভবিষ্যতে প্রজন্মকে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে সাফল্য অর্জনের স্বপ্ন দেখাবে। রাজ্যের কৃতি কন্যা অস্মিতা দে এই ঐতিহ্যবাহী প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন করে দেশ তথা ত্রিপুরা রাজ্যের নাম আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে উজ্জ্বল করেছেন। আগামী সেপ্টেম্বর মাসে জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসের জুডো প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য উপযুক্ত প্রশিক্ষকের তত্ত্বাবধানে কঠোর প্রশিক্ষণ চালিয়ে যাওয়ার বিষয়টি এখন অস্মিতার একমাত্র লক্ষ্য। এই সভা দৃঢ়ভাবে বিশ্বাস করে রাজ্যের কৃতি কন্যা তথা স্বর্ণকন্যা অস্মিতা দে আগামী দিনে আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিজের প্রতিভার ধারাবাহিকতায় আরো সাফল্য অর্জন করবেন এবং নিজের দেশ ও রাজ্যের সম্মান আরো বৃদ্ধি করবেন। এই গুরু উজ্জ্বল সাফল্যের জন্য ত্রিপুরা বিধানসভার স্বর্ণকন্যা কুমারী অস্মিতা দেকে আন্তরিকভাবে অভিনন্দন ও শুভকামনা জ্ঞাপন করছে। একই সঙ্গে তার এই সাফল্যের নেপথ্যে যাদের অকুণ্ঠ সহযোগিতা, ত্যাগ ও অনুপ্রেরণা রয়েছে, ওর প্রয়াত পিতা, ওর মাতা, ভাই, প্রশিক্ষকগণ সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছে। একই সঙ্গে এই সভা কুমারী অস্মিতা দের উজ্জ্বলতর ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও অব্যাহত সাফল্য কামনা করছে। এখন দৃষ্টি আকর্ষণী নোটিশ, মানে সদস্যগণ, এখন সবার কার্যসূচি হলো দৃষ্টি আকর্ষণী নোটিশ
আজ একটি দৃষ্টি আকর্ষণ নোটিশের উপর সংশ্লিষ্ট দপ্তরের ভারপ্রাপ্ত দায়িত্বভার মাননীয় মন্ত্রী বিবৃতি দিতে স্বীকৃত হয়েছিলেন। দৃষ্টি আকর্ষণ নোটিশটি উত্থাপন করেছেন মাননীয় সদস্যা শ্রীমতী স্বপ্না দেববর্মা। নোটিশের বিষয়বস্তু হল নন্দনগর এটা এই ম্যাটারে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। নোটিশটির বিষয়বস্তু হল স্টার্ট কোয়েশ্চেন নাম্বার 109 মাননীয় মুখ্যমন্ত্রী একটা উত্তর দিয়েছিলেন। প্রশ্নটা ছিল আগরতলা এসডিও চমনি থেকে ডন বস্কো স্কুল এবং অক্সিলিয়াম স্কুল পর্যন্ত অবৈধভাবে গড়ে ওঠা পরিকল্পনা আছে কিনা আপনি উত্তর দিন। নোটিশটির বিষয়বস্তু হল নন্দননগর এলাকা সংলগ্ন ডন বস্কো বাজার উদ্দেশ্যে উপর বিবৃতি আমাদের মুখ্যমন্ত্রী যে কোয়েশ্চেন ডিক্লারেশন অফ অ্যাসেম্বলি কারেক্টলি সে তারপরে বর্তমান ধ্বংস হইতেছে মুখ্যমন্ত্রী আর আজকে এটা অ্যাকসেপ্ট করলেন কেন? রাগারাগি করে কই না, উনি বলতে আরে রাগ করে আমি তো বলছি এটা প্রশ্ন তারপর উনি উঠান। না না প্রশ্ন সেটা না। আরে স্যার আরে এটা বলার পর না 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 আপনি শুনুন ইস অধ্যক্ষ মহোদয়, সাধারণত আমাদের হাউসের নিয়ম হলো একটা, এটা তো ম্যাডামও জানার কথা না, আসলে কোশ্চেন তো আগে ছিল, কোশ্চেনের রিপ্লাই হয়ে গেছে, সেম ডেতে অ্যালাউ করেছেন, যেহেতু তীব্রমতা একটা পাবে সেই জন্য দিয়েছেন, কিন্তু ব্যাপারটা ডিসকাস হয়েছে, এটাই তো কথা, এটাই তো আস্তে আস্তে বলা যায়। তো যেহেতু উত্তরটা না, তো এখন আর বললাম তো আমি আপনারা বলছি না, আমার প্রশ্নটা করার পর আপনি বলবেন তাহলে তো চলে না, করবেন কিছু, ঠিক আছে, ওনার স্পেসিফিক যদি কেউ থাকতে পারে বোধ হয়, ঠিক আছে করে মনে করার পার্টনারকে তুষ্ট করা রাখতে গেলে এটা বেআইনি কাজ করতে হবে, করুন। আপনি তুষ্ট করার জন্য বেআইনি কাজ যদি করতে পারেন, আপনি করতে পারেন, তাহলে আপনার না না ওটা না 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 ওটা একটা আলাদা জিনিস ছিল, উনি পার্টিকুলার এমন তো হতে পারে ওনার স্পেসিফিক কোশ্চেন আছে, এটারও প্রভিশন আছে, ওনাদের প্রভিশন করবে, প্রভিশনের উপর যদি কোনো স্যাটিসফাইড না হয় আরেকটা রুল অনুসারে আবার নোটিশ দিয়ে ডিসকাশন করতে পারেন। এখানে প্রভিশন আছে, ইউ নো শি মাইট নট বি নোইং, উনি নতুন শোনার জানা কথা, আপনি তো জানো প্রশ্ন এসছে, আমি স্যাটিসফাইড হইনি, আবার এটার এই নোটিশ দিয়ে বিকারের মতো ডিসকাস করতে পারে, কিন্তু কালকেই ডিসকাশন হলো, কালকেই নোটিশ তাই ডিজিপি ব্যবস্থা উঠলো কেন, কেন উঠলো হতে পারে, এটা আইনগত হবে, কেন উঠলো ডিজিপি ব্যাপার, উঠলো কেন উঠলো সাধারণত উচিত ছিল না, আমরা কালকে বারবার বলছি হতে পারে, একবার ডিসকাস হয়েছে, সন্দেহ ছিল তাই তো ভেন্টিলেট করেছে, ভালো তুমি স্টেটমেন্ট একটা দিয়ে তোমার হার আমরা এখন রুলস আছে কোনো বিষয় ডিসকাস এটা যদি এখন ভঙ্গ করেন আমার কিছু বলার নয়, যদি ভঙ্গ করেন ইটাকে প্রেসিডেন্ট হয়ে থাকুক, এটা করেন করেন মাননীয় মুখ্যমন্ত্রী উত্তর দিন। মাননীয় মন্ত্রী না প্রশ্ন না, এখন আমি উক্ত আকর্ষণের নোটিশটির উপর চালানোর জন্য নগর দপ্তরের দায়িত্বরত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি। না না দরকার নেই, কি নাই নাই ওইটা কেন করলো? মাননীয় অধ্যক্ষ মহোদয়, নন্দননগর এলাকা সংলগ্ন ডন বস্কো স্কুলের সামনে বাজার উচ্ছেদ করা সম্পর্কে আগরতলা পুর নিগম জনস্বার্থে ও পৌর প্রশাসনের সুষ্ঠু পরিচালনার জন্য নিয়মিতভাবে বেআইনি
বা অবৈধ নির্মাণের পরিপ্রেক্ষিতে উচ্ছেদ ও এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে থাকে। আগরতলা পৌর নিগমের প্রাথমিক দায়িত্বের মধ্যে পড়ে জনসাধারণের যাতে স্বাভাবিকভাবে চলতে পারে সেটাকে অব্যাহত রাখা, রাস্তাঘাট, ফুটপাত এর পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনগণের প্রতি এই দায়বদ্ধতার নিরিখে আগরতলার পৌর নিগম প্রায়শ আমরা দেখি বিভিন্ন জোনে টাস্ক ফোর্স কর্তৃক যে যারা পারমিশন নেয়নি এরকম স্ট্রিট ভেন্ডার বা অবৈধ দোকানদার, ফুটপাত দখলকারী এবং অন্যান্য যেসব অবৈধ কাঠামোর বিরুদ্ধে উচ্ছেদ ও এনফোর্সমেন্ট অভিযান ওনারা পরিচালনা করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করেন। আগরতলা পৌর নিগমের অন্তর্গত উত্তর জোন অফিসে বিভিন্ন সময়ে সাধারণ জনগণের কাছ থেকে অভিযোগ পাওয়া যায় যে উত্তর জোনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় রাস্তার পাশে অবৈজ্ঞানিকভাবে অবৈধভাবে সবজি, মাছ, মাংস ও অন্যান্য পচনশীল দ্রব্যের দোকানপাট বসিয়ে ব্যবসা পরিচালনা করা হচ্ছে। এর ফলে পথচারী ও যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় যানজট এবং জনদুর্যোগের সৃষ্টি হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে উত্তর জোন অফিসের টাস্ক ফোর্সের মাধ্যমে নিয়মিতভাবে সংশ্লিষ্ট এলাকাগুলো পরিদর্শন করে অবৈধ দোকানপাটের ব্যবসায়ীদের মাইক যুগে সতর্ক করা হয় এবং পরবর্তী সময়ে যারা সরে গেছে কিন্তু পরবর্তী সময়ে যারা অবৈধ যারা আছেন দখলদারদের উচ্ছেদ করা হয়। এই অবস্থায় গত 11/8/2026 ইংরেজি তারিখে ডন বস্কো স্কুলের সম্মুখে এলাকার রাস্তার উপর অবৈধভাবে বসা সবজি ব্যবসায়ীদের দোকানপাট উচ্ছেদের জন্য একটি অভিযান করা হয়। অভিযান শুরুর পূর্বে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের যখন মাইক যুগে ও সরাসরি ওই সমস্ত ব্যবসায়ীদের রাস্তার উপর থেকে দোকানপাট সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়, কিন্তু অধিকাংশ ব্যবসায়ী যদিও নির্দেশ মেনে দোকানপাট সরিয়ে নিলেও কয়েকজন ব্যবসায়ী নির্দেশ অমান্য করে তারা একই স্থানে ব্যবসা চালিয়ে যেতে থাকেন। ফলে জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখা এবং রাস্তার উপর অবৈধ দখলমুক্ত পরিবেশ বজায় রাখার জন্য জনস্বার্থে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়। উত্তর জোনের টাস্ক ফোর্স কর্তৃক 1/4/2026 ইংরেজি তারিখ থেকে 11/8/2026 ইংরেজি তারিখ পর্যন্ত নন্দননগর, অভয়নগর, জিবি বাজার, আস্তাবল থেকে এয়ারপোর্ট সংলগ্ন এলাকার বিভিন্ন স্থানে বিশেষ করে স্কুল সংলগ্ন ও গুরুত্বপূর্ণ রাস্তার পাশে অবৈধভাবে বসা দোকানপাটের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করেন। এই প্রসঙ্গে উল্লেখ্য যে শুধু নর্থ জোনের নয়, সমস্ত পৌর এলাকাতেই কিন্তু এই ধরনের অভিযান পরিচালনা হয়। 2026-27 অর্থ বছরে আগরতলা পৌর নিগমের বিভিন্ন জোনে প্রায় 96টি উচ্ছেদ ও এনফোর্সমেন্ট অভিযানে মোট 412টি অনুমোদিত স্ট্রিট ভেন্ডিং ইউনিট, অবৈধ কাঠামো এবং অবৈধভাবে পরিচালিত মাংস বিক্রির কাঠামো উচ্ছেদ করা হয়েছে। ডাটা ওয়াইজ এনফোর্সমেন্ট ড্রাইভ টেকেন বাই দ্য আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন, এখানে আছে অনেকগুলো। তো এখানে উল্লেখ্য যে ডন বস্কো স্কুল এলাকার উচ্ছেদ অভিযান এটা কিন্তু একটা বিক্ষিপ্ত ঘটনা নয়, এটা প্রায়শ যে সেন্ট্রাল 4টে জোন আছে তারা প্রায় করে টাস্ক ফোর্সের মাধ্যমে সমস্ত পুরো এলাকাতেই ধরনের উচ্ছেদ অভিযান পৌর নিগমের মাধ্যমে হয়ে থাকে। পরিশেষে এই বলা যায় নাগরিকদের স্বার্থ ফার্স্টে প্রায়োরিটি, যেন স্বাভাবিকভাবে নিরাপদভাবে চলাচল করতে পারে, যানজট নিয়ন্ত্রণও প্রয়োজন, সরকারি রাস্তা ও ফুটপাত অবৈধ দখলমুক্ত থাকা। সেই জন্য আগরতলা পৌর নিগম প্রচলিত বিধি as per provision of 107A, 133(1), 2(3) and 4 and 185(1) and 2 of Tripura Municipal Act 1994 অনুযায়ী এই অভিযান অব্যাহত রাখবে। জনসাধারণের সার্বিক স্বার্থ নিশ্চিত করাই এই পদক্ষেপের মূল লক্ষ্য। এ বিষয়ে সকল নাগরিকদের সহযোগিতা একান্তভাবে কামনা। শুধুমাত্র মিউনিসিপ্যালিটি করবে সেটা যেন না হয়। মানুষ চায় আমি সুন্দরভাবে রাস্তা দিয়ে যাই, ফুটপাত পরিষ্কার থাকবে এবং কোনো জায়গায় যানজট একমাত্র এইভাবে অবৈধ যখন এই ধরনের ফুটপাত দখল করে ব্যবসা করে আমরা সবাই জানি সেখানে রাস্তার পরিশোধ তার যে পরিমাণ সেটাও কিন্তু কমে যায়। তো এটাই আমার বক্তব্য এই বিষয়ে। আচ্ছা, এখন কৃপমথার তরফ থেকে ক্লেরিফিকেশন স্যার,
गरम गोनां स्पिकार आं निनि बिसिंथि खालायै अ हाउस सानान मुजुंगो आंता मुकक्सा और एमएलए मंत्री तंगाई अनेक लपरिजार दं भारत बर्षनि बरक प्रत्येक बरकनि कायसा कायसा आइन दं अ आइनो फलो खायनो तिनिनि अ हाउस आं प्रश्न खायनाय बा उत्तर मानाय आरो आं जे कलिंग एटेंशन तुमानी नंदनगर एलाकाय संलग्न डन बस्को स्कूलेर सामने जे बाजार आ बाजार नो केंद्र खाइनो जे आरो तिप्राजुग और लक्ष लक्षनि व्यवसा खालाया बरक शुधुमात्र 10-20 हजार नि तैनाय बरक मुखैथिं थाइकेथिं फालायो अ मुखैथिं थाइकेथिं फालमानि इंखा आबो गवर्नमेंट जागा प्लस अब पीडब्ल्यूडी रूट क्लायो पीडब्ल्यूडी रूट क्लायो हिनिनो खरकसाया बा खरकसा केबो केबो फानो एमसी ओ थांगै रिपोर्ट दिखना एमसी रो थांगै ऑफिशियल थांगै आरो बाजार थांगै उपस्थित तिंखा गाहामको नों जदि आरो उच्छेद खालायनानै हिंखाय नों एकटा नोटिस रिनानै नांनाय हयतो बरक आचुकनानै नांनाय बिना नोटिस सारा आसुक लायावै अमाहायकै जे थांगे आदिनि घटना खालायमानि आबो आइनसि कक्सानाय आङो मुतु खायनानै मुचुंगो जाबो दुर्गा पूजानि गाना दुर्गा पूजा गानाव इलेक्ट्रिक डिपार्टमेंट काम खालायो आरो कायसे माइकिं खालायो जे खोना एखेबा खोना और कारेन्ट सामुं तांजाबनाय 10टानि हयते 4टा अब्दि कारेन्ट तंगलाक हिनि माइकिं खायरु बेस काहामको माइकिं खायरमानि बागे बरबा सजागुंगै थांगो आनि मोबाइल चार्ज जाय आं चार्ज मारिनाय आनि थैंक यू टीटी साजे थैंक यू माति सानाय अमो हायकै बरबा सजागुंगै नाय जानजेनि रेडी उंगै थांगो फियाबा तिनि अरबो बिना माइकिं को खलाइरिया जदि अरबो माइकिं खलाइरिखाय नर और खनानि सिमी तै दुकानपाट और बाजार खलाई मांगलाक रि मांगलाक बरं अरन माकु तुलनाय हिनी जदि माइकिं खलाइके बरबो सतर्क तंखामो फियाबा एमसी रो थांगै मानो फियाबा अमहायके थांगै फाटागनि बरकटाय खरकसा आरो जेबाबे थामसि फुनुखा बिनि बॉडी लैंग्वेज बिनि एटीट्यूड बिनि तामनि थामसि फुनुगैनाय जेबाबे आरो थांगै यासिपाको गै कक साविका सप्रे साप्रा खलायका पब्लिक बरक थांगै एमसी आरो तांनासिगि मा तंखा एमसी नि बुसकांगो पुलिस प्रशासन नि बुसकांगो भाइगा आबो बर नाय हजम खायै सुजुग्रिवि तंखा आबो आइनताम कक्सा पुलिस प्रशासन ताम एक्शन हाका आसिगे सार आरो चिंते बनुखा जे मानिकनि फालाय रबनि आरो एमसी नि तरफ থেকে কাছে গাড়ি তেলাঙ্কা বুক চা গাড়ি এই বুক চা গাড়ি ও মাইরুম বস্তা দেখা আর ও গুড়িয়া মাইরুম নিনা আর ও মানি হাঙ্গার নিনা আর ও তামনে খাসা মাইরুম মুখতেন থাকিতেন আরো সাতুনি সময় আরো দাঁত নারিকরা বতঙ্গ আসলে অমাহাইকে যে মুখতেন থাকিতেন ফালমানে আর যত লুট খাইয়ে নাই গাইও দেখা আবো ভিডিও ভাইরাল বংখা আবো ভিডিও পুরো ভিডিও ফুটেজ নাও অমাহাইকে গাইও দেখা তাবো বরফনি প্রশ্ন एमसी नों जदि गारिओ मानि फालाय रंनि नों आरो बादा खायना थांतानि उच्छेद खालायना हिं थांतानि नों आरो मानि खनि जेतुइ फेमानि आ मानि खनि नों फेरादारिखा रिया आ मानि खनि ताबु बरो जे बरोनि क्षतिपूरण का नों क्षतिंखा नों क्षतिपूरण दारिखा रिया आबनो ताबु बरफनि प्रश्न सार जे बरफ जे तिप्राजिग आरो व्यवसाय खाने नहीं बरफ चाकरी बागिया बरफ बिक्री बागैसे बरफ चाकरी सानिया बिक्री सानो
ফিয়াবা আরো গরিব বিগ্রা রবি হিঙ্গাঙ্কে মান সম্মান করি যা বিগ্রা হিঙ্গাঙ্কে কোনো অধিকার করি দে স্যার দুরা করতাম খাইনি মনে সাদি স্যার আর ও বড় স্থায়ী বাইয়া ওর তাবু সুন্দু দङ তাবু সুনজা তাবু বজা বড় যে ফুরপানে উচ্ছেদ খালাই যাক নাই সাইমানো বড় যে ফুরপানে উথুক দিনকে বড় উথুগুই থানাই এই কেসা উত্তর নেপাল আইন কপায় স্যার দেখো আইন কপায় স্যার অবশ্যই नों जदि बरं उच्छेद खालायनानै हिंगांकाय जदि अबैध नङै दंगांकाय बरं बैध भावे जागारिदि व्यवसाय खालायनानै बादिनै बरं व्यवसाय बाय संसार चलिव बरं व्यवसाय बाय बरं जों बैसागुतैनो लेखाफोरा खालायनो सारथाय कैसा बरफनि प्रश्न अब सायाय अर योग्य बरफनि प्रश्न हिंगांकाय जे যত রাজনৈতিক বদলব থাঙै नायखा যত রাজনৈতিক বদল থাংনাयखा गाहामखौ आरो थाना एफआईआर बखलाय जाखा एफआईआर खालायजां माने बरफरा दरम जाखा आइन सिकक सानायसा आइन तामो पुलिस प्रशासन तामो खालायगा जे बरफनि मुंगै जे भिडिअ फुटेज दिनै जे एफआईआर खालायजां माने बरफरा दरम जाखा गुफुर रमजान नाय सर आइन कोर्टाय किसा दङ তাই দুইটা প্রশ্ন এসডিও চমনি থেকে ইয়ামো নিনি মারাত বস্তি পর্যন্ত যে অবৈধভাবে সরকারি জায়গা ও গভর্নমেন্ট জায়গা ও পিডব্লিউডি রুট যে অবৈধভাবে ন হুক টাঙি নাই দোকানপাট দি তংমানি বড়মখা গভর্নমেন্ট মকন নুলিয়া বনখা এএমসি মকন নুলিয়া এএমসি বন বপ্র উচ্ছেদ খালাयनाय আকক সীমা সানাय বন উচ্ছেদ খালাयनाय खालाया हंगे तामनि कारणे खालाया गतिनि मा साननाय दिनै अर आं साइमान अर चिन माननीय मेयर बमा आचुरजा दङ बमा आचुरजा दङ जों आबनो उत्तर मानानै लांनाय सार आबो सिलिया ताइ कैसा प्रश्न दङ सिलिया जे स्कुल अक्सिलियारनि स्कुलनि बिस्कांग सरकारनि जायगायाव पिडब्लिउडि रुट बाहायथाय आरो कासे क्लाब नक आसाय मांखा संसाय मांखा आ क्लाब नक तो बेजल স্কুলের সামনে যদি ও ক্লাব ন যে যে মন্দির তো মনি বন বনরে কাছে জায়গা লাগে সানা নাই স্যার ঠিক আছে দরিয়া কর তাই আব যারা আর দোষী যে ভাবে পুলিশারে ফাইনাল কোনো প্রবলেম নাই অপক্ষ সাথে স্যার ঠিক আছে দ্য বর্ডার স্যার আচ্ছা ঠিক আছে সুদীপ জি সময় একটু বলেন স্যার অ্যাকচুয়ালি আমরা তো অ্যাসেম্বলিতে প্রশ্ন করি অনেক আগে প্রশ্ন করার পর এটা ডিপার্টমেন্টে যায় ডিপার্টমেন্ট ইউডিতে যায় ইউডি এটা মিউনিসিপ্যালিটিতে পাঠায় এই জায়গার মধ্যে আমার যেটা মনে হচ্ছে যে প্রশ্নটা পাওয়ার পর উনি প্রশ্নকর্তা আগরতলা এসডিও চমনি থেকে ডন বস্কো স্কুল এবং অক্সিলিয়াম স্কুল পর্যন্ত অবৈধ ভাবে গড়ে ওঠা বাড়িঘর দোকানপাটগুলির উচ্ছেদ করার জন্য সরকারের কোনো পরিকল্পনা আছে কি না না উনি তো বলছে তো কথা শুনুন আমি বলেছে তো বলছি এখন প্রশ্ন করার পর মিউনিসিপ্যালিটি হয়তো বা গিয়ে যেহেতু উত্তর দেবে কিছু দোকানপাট শি ইজ ভেরি মাচ কারেক্ট ওয়াই চুজ বিআইনি যদি আরো ক্লাব থাকে অমুক থাকে ওয়াই পার্টিকুলার কিছু দোকান বলেছে হামলাটা হলো বলেছে তো এটা রং দরকার নেই এখানে জনজাতিদের সুদীপজি এটা উনি বলেছেন এটা আমার এলাকা আপনি যদি বোমা করেন আপনি নেই আমি আহতের রাইট it is in my conscience don't have the right উনি বলেছেন যেটা এটা রিপিট করবেন না আপনি কি প্রস্তাব দিতেছেন বলেন এই প্রশ্নের উপরে এই ডন বস্কো স্কুলের সামনের বিষয়ে বলেন এই ডন বস্কো স্কুলের সামনে ঠিক আছে উনি বলেছেন তো ওনার আপনি যদি শুনছেন নাই অ্যালার্জির বিষয় না এটা কেন উনি বলেছে এখান থেকে এখান পর্যন্ত এটা বলেছে তো এটা রিপিট কেন বলবেন নেই এইভাবে বলবেন না এইভাবে চোখটা রাঙাবেন না
একটা কেন আপনি কেন এটাকে রিপিট করে সময়টা নষ্ট করছেন? নেই, সময়টা কেন নষ্ট করছেন? উনি যা বলেছেন উনি আপনি ওর থেকেই বলছেন, আপনি হয়তো কম বড় বুঝছেন না। ট্রান্সলেটর এখানে বলছে, এখানে শুনে। মাননীয় স্পিকার স্যার, হ্যাঁ স্যার পয়েন্ট অফ এই যে বলছিল যে সেম থিং না, উনি পরিষ্কার বলেছে নন্দননগর এলাকা সংলগ্ন ডন বস্কো স্কুলের সামনে বাজার উচ্ছেদ করার সম্পর্কে রাস্তার এটা আলাদা। উনি একদম বলছেন এটা ঠিকই বলেছে, উনার প্রশ্ন তো উনার। ঠিক আছে, মাননীয় আপনি তো জবাব দেবেন না তো? উনাকে আপনি এখন জবাব দিতে দিন না, দেবে তো সাবজেক্ট না তো। হ্যাঁ Let the সেই তো বলছে, হ্যাঁ দেবে, let the minister answer. হ্যাঁ। No, why you are interfering? Why you are standing? Yes, Why you are standing? Why is standing? Why you are standing? Why you are standing? Leader of the house. Are you? No, no. I am the I am the parliamentary affairs minister. It is my duty. Nicely, I am in this house. This is my duty. I am a parliamentary affairs minister. It is my duty also to maintain peace. He is dictating you. What to do? He is even dictating you, sir. It is not fair. It is not fair. Sir, আমার প্রশ্ন হলো, মাননীয় সদস্য স্যার, মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন। হ্যাঁ ঠিক আছে, বলুন। মাননীয় আরে হি ইজ ডিক্টেটিং ইউ। ঠিক আছে, বলেন বলেন, হ্যাঁ শর্টে বলেন। মাননীয় সদস্য যে প্রশ্ন তুলেছেন শুধুমাত্র উচ্ছেদ নয়, তার পেছনে যে ডিসক্রিমিনেটরি আউটলুক, মাননীয় সদস্য আছি না, ডিসক্রিমিনেটরি আউটলুক, মাননীয় that action will be taken against those people. Number one, number two, number two আমি বলছি ছড়াতে হবে, কিন্তু সিলেক্টিভ কিছু অপারেশন করছে, আবার বসে যাচ্ছে, কাজে সেই জায়গায় পাহাড় থেকে কাজ নেই, তাদের করবেন না, শুধু ডন বস্কো না, অন্য জায়গাগুলোতে সেরকম সরকার মিউনিসিপ্যালিটি সে ব্যবস্থা করবে কিনা করেছে। উনি প্রথমে তাই তো বলছি, কাছ থেকে বলেছে আসুক, কাজে দেবনাথী যে বলছেন এটাকে আপনাদের সেটা বলছে ঠিক আছে, বলেন বলেন। মাননীয় বিধায়িকা স্বপন মজুমদার বলেছেন, যেহেতু আমি বিধায়ক এবং আগরতলা পৌর নিগম মেয়র হিসেবে দায়িত্বে আছি, স্পেসিফিক যেটা নন্দননগরের বিষয়টা বলেছেন, এটার সঙ্গে তিনি যেটা বলেছেন এটা এতটা সত্য নয়। এভিকশনের বিষয়টা আরো ধারাবাহিক, মাননীয় মুখ্যমন্ত্রী যা বলেছেন সত্যি বলেছেন, এটা ধারাবাহিক প্রসেস। আর নন্দননগরের বিষয়টা আমি ক্লিয়ার করি, যেহেতু এটা শহরের সঙ্গে সারা রাজ্যবাসীর সঙ্গে এটা যুক্ত বিষয়টা হচ্ছে নন্দননগরের বিষয়ে হাইকোর্টে একটা অবজারভেশন আছে। আমাদের কমিশনারকে ডেকে নিয়ে বলেছেন যেখান থেকে স্কুল কর্তৃপক্ষ এবং এলাকার অভিভাবকরা অভিযোগ করেছেন বাচ্চাদের নিয়ে আসা জানা, রাস্তা পাড়ে মাংস কাটা হওয়া দুর্ঘটনা ঘটে, সে কারণে হাইকোর্টের অর্ডার অনুযায়ী আমাদের ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে। এটা একটা ধারাবাহিক বিষয় সারা আগরতলা শহরকে। আর নন্দননগরের বিষয়ে আমি কথা বলি, যখন বলি আপনি পরে বলবেন যদি আপনার থাকে। আগে বলি, যেহেতু আমি মেয়র হিসেবে, আমি বিধায়ক হিসেবে মেয়র, আমাকে শহরবাসী সহ রাজ্যবাসীকে বিষয়টা ক্লিয়ার করে, এটা একটা স্পর্শকাতর বিষয়। প্রায় সময় আগরতলা শহরে যেটা সতর্কতা বলার চেষ্টা করেছেন, আগরতলা শহরে শুধু এই জায়গাটা নন্দননগরের বাজারের জায়গা, স্কুলের সামনে নয়, অভয়নগর বাজারের রাস্তা, বীজের রাস্তা, সমস্ত শহর জনজাতি এবং বাঙালির একটা অংশ সুযোগ নিয়ে রাস্তা দখল করে বেআইনিভাবে ব্যবসা করে দিন না না বলছে কি আমি আছি সময় দিন। আমি সবটা যেটা বলছেন স্বপ্ন দিদিমণি, এটা সত্য না। আমি বিকাশবাবু, মাননীয় মন্ত্রী বিশ্বগত দেববর্মা, মাননীয় বিধায়ক রঞ্জিত দেববর্মা, তারা সহ আমি অভয়নগর বাজারে মিটিং করেছি, সবার সঙ্গে কথা বলেছি। নোটিশে কথা বলা হয় না, মাইকিং করা হয়, বলা হয় প্রতিবারই প্রতিটি বিষয়ে যতটি বেআইনিভাবে বিভিন্ন ব্রিজে, বিভিন্ন রাস্তায় জনজাতি এবং বাঙালি অংশে একটা মানুষও মিলে ব্যবসা করার চেষ্টা করছে। স্বাভাবিক মানুষের যে জীবনযাত্রা বা যানবাহনের যে ধারাবাহিক গতি রোধ করার চেষ্টা করছে। সেক্ষেত্রে মহামান্য সুপ্রিম কোর্টের একটা অর্ডার বেরিয়েছে এই বছরে,
যে ফুটপাথবাসীদের ফুটপাথ এবং পথচারীদের যে রাস্তা সেটা তাদের ব্যবহার করতে দিতে হবে, এটা বাধ্য, এটা পৌর নিগম করতে বাধ্য, সরকার করতে বাধ্য। সেই বিষয়ে তবে আমরা গায়ের জন্য কোনো কাজ করি না। এই ব্যাড প্র্যাকটিস সিপিএম এর আমলে ছিল, তারা রাজনীতি করার জন্য রাস্তাগুলো বসিয়ে মিছিল করাতো, আর আমাদের সাথে আসার পরে স্বাভাবিক মানুষের যাতে সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারে সেই ব্যবস্থা কিন্তু সরকার করছে। যাতে আমি বলবো যে এটাতে রাজনীতি না করে শহরের মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে শহরকে ব্যবহার করতে পারে এবং যার যার যে বিষয়টা তার অধিকার যাতে মানুষ ফিরিয়ে পায়। ফুটপাথ মানে ফুটপাথ দিয়ে যারা ব্যবহার করবে আর পছন্দ না আমি ছাড়া করে কি করে তিনি ছাড়া আপনাদের পাশে আপনাদের আপনাদের আমরা করছি এখন এটা বলছেন আর কত পাবেন জিনিসটা তো জায়ান্ট ডিসকাশন না, মাননীয় মুখ্যমন্ত্রী যে উত্তর দেয় সবটা কোর্টের বিষয় যেহেতু আছে বলে ফেলুক না, যিনি মাননীয় মুখ্যমন্ত্রী বলে ফেলতো তারপরে রিলিফ তো উনি দেবে, কেউ দেবে না, ডিপার্টমেন্ট মিনিস্টার বলবে, যিনি তারপরে যদি কিছু তাকে বস্তু করবে বলবে না, যিনি দৃষ্টি আলোচনী স্বপ্ন তুমি যেটা বলেছেন যে উঠিয়ে দেওয়া হচ্ছে, নোটিশ দেওয়া হচ্ছে না, মাইকিং করা হচ্ছে না, মাইকিং করা হয় প্রতিটি ক্ষেত্রেই। আমরা মাইকিং করা হয়, বলা হয় আমাদের অফিসের থেকে সমস্ত গিয়ে সিস্টেমে আমাদের যে লোকাল কর্পোরেটর আছে তারা জনপ্রতিনিধিরা কথা বলেন। এটা আমি নিজে এভিকশনের যুক্ত থাকি। কোনো মেয়র ওনাদের আমলে মেয়র ছিল, মানুষ জানতে পারতেন মেয়রকে ছিল, কাজই করেননি। আমি নিজে ডিরেকশনে যাই, রাস্তা পরিষ্কার করি, আমাদের নিজে যান, কাজে বরাবর কথা বললে হবে না, আমরা কাজ করতে চাই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাই আমি বলবো স্পিকার স্যার আমি বলবো মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন না, আমি আশ্বস্ত করছি কোনো লোককে জোর করে ওঠানো হয় না, আমরা পুনর্বাসনের ব্যবস্থা করছি। এবং কোর্টের যে কাগজগুলি ওই প্রশ্নকর্তাকে অর্থাৎ যিনি দিশা হোসেন নোটিশ এনেছেন ওনাকে দিয়ে দেবেন পরবর্তীতে। অনারেবল সিএম স্যার বলেন এটার আগে মাননীয় স্পিকার স্যার, এখানে যে মহিলাগুলি যে জনজাতি মহিলাগুলি আক্রান্ত হয়েছে এটা আমাদের 19টা জনগোষ্ঠীর ভিতরে কাইপেং মৌসুম হালাম কমিউনিটির লোক 60 পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমরা আমার মহারাজা নেতৃত্বে আমরা তাদেরকে সহযোগিতা করেছি, 10,000 করে দিয়েছি। কিন্তু দুঃখের বিষয় হইল আমাদের এই রাজ্যে একজন জনজাতি কল্যাণ মন্ত্রী আছেন, তিনি একবার সেখানে দেখলেন না, করা যায় না, না এভাবে ডাইরেক্টলি করা যায় না। আপনি মাননীয় মুখ্যমন্ত্রীজি উত্তর দেবেন। এই যে রবির বাবু এইভাবে করা যায় না, এটা রুলসের বাইরে করা যায় না। মাননীয় অধ্যক্ষ মহোদয় শোনেন সবাই শোনেন, এটা যখনই মাননীয় বিধায়িকা শ্রীমতী স্বপ্নাদেব বর্মা যে বিষয়টা সময়টা একটু বাড়িয়ে নেই, একটা বেজে গেছে, অনারেবল সিএম উত্তর দেওয়ার পর এটাই হবে, শেষ হয়ে যাবে। যে নন্দননগর যে হেডলাইনটা আমি যেটা বলছি, যেটা আমাদের প্রথমবাবু অলরেডি বলার চেষ্টা করেছেন, যে নন্দননগর এলাকা সংলগ্নে ডন বস্কো স্কুলের সামনে বাজার উচ্ছেদ করা সম্পর্কে, এই বাজার কিছু না বাকি। এখানে নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সেন্টিমেন্টাল দিয়ে কোনো কাজ হবে না। আমরা জানি অনেক সময় সেন্টিমেন্টাল হয়ে আসলে আমরা তো এখানে সবাই সব মানুষের জন্য আমরা এখানে আলাদা করে কোনো পার্টিকুলার কাউকে আলাদা আলাদা করে না দেখাটাই উচিত। কারণ মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়াস। যদি এটা হয়ে থাকে, যেমন আমাদের এটা যদি হয়ে থাকে স্পেসিফিক, এটা কেন খালি এই লোক হয়েছে যেন একজন না, আমি এটা তো জেনারেল বিষয়। একজনকে যেভাবে আমিও সোশ্যাল মিডিয়াতে দেখেছি, এটা পার্টিকুলারলি একজন গ্রুপকে এরকম করেছে সেরকম না। কিন্তু মুদ্রা কথা হচ্ছে, যেই হোক রাস্তা দখল করে আপনারাই বলুন, বিদেশে অনেকে যান, কি সুন্দর আমাদের দেশ, ওইখানকার দেশ। আর ত্রিপুরাতে বলছেন যে এইভাবেই শ্রমিকদের দুঃখে একবারে সাংঘাতিক, দুনিয়ার শ্রমিক এক হোক এবং তাদেরকে যেখানে খুশি বসিয়ে দাও, এরপরে বলছে পুনর্বাসন দিতে হবে। আর এইভাবে কতদিন চলবে? ওনাদের তো যা আমি তো দেখি এক এক সময়, এগুলো তো আমরা দেখে এসছি 35 বছর, এর আগেও দেখেছি।
এবং অত্যন্ত মানে এমন ভাবে বসিয়ে বলবে যে এখন তো তাদেরকে পুনর্বাসন দেওয়ার কথা, তখন কেন করেননি ওনারা পুনর্বাসনটা? তখন তো ওনারা পুনর্বাসনের কথা করেননি। আমরা এসে এই পুনর্বাসন, যেখানে নদীর পাড়ে যান আপনি, তারা বসিয়েছে নদীর পাড়গুলিতে, আজকে তখন বলবেন হাওড়ার লভ্যতা কমে গেছে। এসব যে বলেন, তখন তো বসিয়েছেন, আমরা বলছি না। এদের অত্যন্ত গরিব মানুষ তারা, কিন্তু আমরা দেখুন প্রতিটা মানুষের জন্য যদি কিছু করে থাকি, ভারতীয় জনতা পার্টির যে সরকার এখন চলছে, তারা কিন্তু এই বিষয়টা দেখছেন, তাদের পুনর্বাসনের কথা চিন্তা করছেন। আমার মনে আছে প্রায় 40 বছরে এর থেকে বেশি হবে, কয়েকটা রোডের মধ্যে বহুদিন ধরে এটা দৌড়, কেউ মুলি বাস নিয়ে, কেউ বাস নিয়ে, কারো হিম্মত হয়নি। কিন্তু আমরা কথার মাধ্যমে ওনাদের সাথে কথা বলেছি এবং তাদের খুশি ওরা বলছে আমাদের কোনো সমস্যা নেই, ওনাদেরকে বসারও সুযোগ করে দিয়েছি আমরা। আপনারা যান নেতাজি চমনের মধ্যে, সেটা আমরা করেছি, কোনো রকম তো সেখানে মানে ইয়ে করা হয়নি, তাদের উচ্ছেদ করা হয়নি, কারণ সে কনফিডেন্স আছে। তো এত ঝামেলা ওনারা রেখে গেছেন 35 বছর, এবং এইগুলি মিটিং এ প্রফেশনে তাদের ভোট ব্যাংকের জন্য তারা এগুলো করেছে। আমরা চাই এইগুলো আমরা করবো না, আমরা এগুলো করবো না। আপনারা যেভাবে চলেছেন, কেন আমরা এইভাবে চলবো? এই জায়গার মধ্যে আমি আসছি না, আমার বলতে হবে এর জন্য এটার সাথে রিলেটেড, এটা রিলেটেড, কারণ এটা রিলেটেড, কারণ এই মানসিকতা এটা পার্টিকুলার কোনো কমিউনিটির না, এটা সবার জন্য। এই কমিউনিটির মধ্যে কেউ রাস্তায় দখল করে ব্যবসা করবে, কেউ আপনি যাবেন, আপনি বললেন যে আরে এখানে যেন যানজট হচ্ছে। তো এই যে ঘটনার মধ্যে মিউনিসিপ্যালিটি যে কারণে বারবার আমি এখানে যে আমাদের মাননীয় বিধায়িকা স্বপ্নাজি যে বললেন, আমি ওনাকে ধন্যবাদ দেবো। বিষয়টা নিশ্চয়ই এটা ইম্পর্টেন্ট, কিন্তু বিষয়টা হচ্ছে যে কারণে আপনি যেটা বললেন যে আগে তো বলতে হবে, এরপর মাইকিং করতে হবে, এটা বলা হয়েছে, ওনারা বলেছেন, কিন্তু মাইকিং যে করেছেন বা যে বলেছেন সেটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখানো হয়নি ওনাকে যখন, এবং এটা খুব দৃষ্টিগোচর। আমি বলছি, আমি স্বীকার করছি, আমারই খারাপ লাগছে, কিন্তু এখন পর্যন্ত যদি হয়েই থাকে অন্যায়ভাবে, একটা এফআইআর কিন্তু করা হয়নি। আপনি এফআইআর, আরে আমি বলছি তো এফআইআর করা হয়নি। এফআইআর করলে তবে অ্যারেস্ট হতো, নো এফআইআর। আমার কাছে এখন তো আমি জিজ্ঞেস করছি, তারপরে আমি বলছি যদি আরে আমাকে তো আমি তো আরে এফআইআর আরে হয়ে থাকে, কিন্তু জবরদস্তি আমাদের জায়গা দখল করে আমি যা খুশি করবো সেটা এই গভর্নমেন্ট একটা স্মার্ট সিটির মতো করতে যাচ্ছে, ভেন্ডার জোন করছে, ভেন্ডারদের লাইসেন্স দেওয়া হচ্ছে। যখন উচ্ছেদ করতে যায় ওনাদেরকে গিয়ে জিজ্ঞেস করে আপনার লাইসেন্স দেখান এবং আপনার এখানে বসার অধিকার আছে কিনা। তারপরেও ভেন্ডার যারা আছেন তাদেরকে নতুন ভাবেও দেওয়া হচ্ছে, নতুন নতুন ভেন্ডিং জোন। আগে তো এইসব চিন্তা ভাবনা ছিল না, ওরা বসে যায় কোনার মধ্যে, বসে যায় মুখ জায়গায়, এগুলো ছিল না। আমাদের সরকার আসার পর আমরা এগুলো করছি, ভেন্ডিং জোন করছি, পুনর্বাসনের ব্যবস্থা করছি। কাজে আপনি যেটা বললেন, যেটা আপনার সবচেয়ে যা বলেছেন এর মধ্যে যে বিষয়টা, সেটা হচ্ছে নট ফর ওয়ান কমিউনিটি, ইট শুড বি ফর অল কমিউনিটি। যে যদি এইভাবে কেউ ব্যবহার করে তাকে অবশ্যই তার বিরুদ্ধে আপনি এফআইআর করবেন। যদি এফআইআর না করে থাকেন করুন, আমি জানি না আইনগতভাবে কতটুকু, নিশ্চয় তার পুলিশি ব্যবস্থা হবে। এফআইআর সঙ্গে সঙ্গে নেক্সট ডেতে করা হয়েছে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স পুলিশ স্টেশন। ঠিক আছে, ঠিক আছে, এখনো রেজিস্টার করা হয়নি। ঠিক আছে, মুখ্যমন্ত্রী দেখে নেবেন। আমি একটা বলি স্যার, আমি যেহেতু সাক্ষী হিসাবে আছি সেই দিন, আমি একটু আমাকে বলতে সুযোগ দিন স্যার। একটু সুযোগ দেবেন কথা বললেন। আমি যেহেতু অধ্যক্ষ মহোদয়, আমি যেহেতু সাক্ষী হিসাবে আছি সেই দিন আমি বলতে পারি, আমি বেটার জানি স্যার, ভালো জানি, আমাকে সুযোগ দিন। আমি বারবার উঠেছি, মন্ত্রীজি উঠেছে। মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনার পর অনেক কিছু জিনিস উদ্ঘাটন হয়েছে, যে কি হয়েছে ঘটনা। I really thank our honorable MLA Sapna Debbarma to raise this question. তবে একটা জিনিস, এটা আমার ব্যক্তিগত অভিমত, আমি বলছি যে শহরের মধ্যে যারা অর্গানিক সবজি এনে থাকেন, এটা কিন্তু পাহাড়ের লোকেরাই।
না হয় এই শহরতলির মধ্যে আমরা যা থাকি, ইনক্লুডিং মিস্টার সুদীপ রায় বর্মন, he is born and brought up here only in Agartala. I think you also will agree, অর্গানিক সবজিটা কিন্তু পাহাড়ের লোকে এখানে, এবং অর্গানিক চাষের উপর গুরুত্ব আরোপ করে থাকে সরকার, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং আমাদের কৃষিমন্ত্রী বলে থাকেন যে অর্গানিক চাষ করতে হবে, স্বাস্থ্যের জন্য ভালো। তো এইটা নট অনলি উচ্ছেদ, নট অনলি অ্যারেস্ট। আমার বক্তব্য হলো যে যারা পাহাড় থেকে সবজি বিক্রি করে থাকে তাদের জন্য পাকাপাকি ভাবে মিউনিসিপাল কর্পোরেশন ব্যবস্থা করে তাদের ব্যবসা করার সুযোগ দেবে কিনা, এটা আমার মূল বক্তব্য। কারণ এইটা না হলে এই রাজ্যের মধ্যে যদি সবজি বিক্রি করতেও না পারে, খেতে না পারে, ডেফিনেটলি আপনি যাই বলুন এর একটা সেন্টিমেন্টের কারণ হয়ে থাকবে কোনোদিন। এটা কোনো রাজনীতির ব্যাপার না, কোনো সরকার বিরোধী পক্ষের ব্যাপার না। আই এম শিওর মেয়র সাহেব এবং যে দপ্তর এটার জন্য দায়ী, ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তর আছে এখানে, সবাই মিলে আই থিঙ্ক উই শুড সলভ দিস প্রবলেম। দিস ইজ দি অপিনিয়ন। খরচা সাদে নিরনি বিসিং খরচা সাদে বিশ্বজিৎ অনারেবল মেম্বার বিশ্বজিৎ সানাই না পান একজন খরচা সাদে খরচা আমি খরচা সাদে আমি ছিলাম মুখ্যমন্ত্রী সাহেব হবে না স্যার, আমি যেহেতু সেই দিন ছিলাম আমি বলি, আমি যখন 15 তারিখ গিয়ে আমরা যখন ভিজিট করি অনারেবল এমডি আমাদের জেমস দেববর্মার সাথে, এখন মানে ইন্ডিভিজুয়ালি আমরা ডিসকাস করেছি, তাদের কথা আমরা জেনেছি। তো ওনারা বলেছেন প্রথমে আমাদেরকে কোনো প্রায়র নোটিশ দেওয়া হয়নি, কিন্তু সকাল বেলায় গিয়ে ওনাদেরকে বলা হয়েছে তিরপালটা আপনারা একটু ছড়িয়ে ব্যবসাটা করবেন, সেইটুকুই বলা হয়েছে। আমাকে বলেছে প্রায় 10 থেকে 12 জনের সঙ্গে আমি কথা বলেছি। তো ওনারা বলেছেন তিরপালটা ছড়িয়ে আপনারা ব্যবসা বাণিজ্য করবেন। কিন্তু আবার বিকাল বেলা এসে ওনাদের উপরে যেভাবে আক্রমণাত্মক, যেভাবে টাস্ক ফোর্স এএমসির তরফ থেকে যেভাবে করা হয়েছে, সেগুলো অমানবিক স্যার। তাই আমার এলাকা থেকে প্রচুর সেখানে আছে এবং সারা তেলিয়ামুড়া থেকে বেশিরভাগ সেখানে ব্যবসা বাণিজ্য করেন। এই যে আমাদের স্যার বললেন যে অর্গানিক সবজিগুলি যেহেতু ব্যবসা করছেন, টোটাল সেখানে প্রায় 44 জন, এত বেশি সংখ্যক নয় স্যার। এবং ওনারা 4-5 বছর ধরে 8 বছর ধরে ওনারা ভেন্ডর লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করেছেন, বাট টিল টুডে কেউ পাননি। তো সেটা তো একদম মার্সিলেসলি তাদের উপরে সেভাবে করা হয়েছে, সেটা তো আচ্ছা ঠিক আছে, কি করতে হবে এবং সরকার এখন উপায় কি হবে স্যার? এফআইআর কথা যে উনি বলেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, আমাদের অনারেবল এমডিসি সুরজ দেববর্মার নেতৃত্বে থানা গিয়ে এফআইআর করেছেন, সেটা হয়তো ওনার নলেজে জানি না আছে কিনা। এবং হিউম্যান রাইটস কমিশনের মধ্যে গিয়ে আমাদের মহিলা টিম গিয়ে ওখানেও ওনারা কথা বলেছেন, সেটা ঠিক আছে। এবং এখন সরকারের পক্ষ থেকে এই যে মাত্র 44 জন, এর বেশি হলে আরো বেশি হবে, এত কম সংখ্যক মাত্রায় আছে সব এখানে। ওনারা ব্যবসা বাণিজ্য করে নিজের ছেলে মেয়ে কলেজে ইউনিভার্সিটি আছে, কি করতে হবে বলো প্রশ্নটার মধ্যে। আরেকটু আমি অ্যাড করি, না কি করতে হবে বলুন না, প্রশ্নটা বলুন। এসডিও চৌমনি থেকে এই যে আমাদের মারাকুচি চৌমনি বলেন তো পার্টিকুলারলি টার্গেট করে শুধু সেই জায়গাতে করা হয়েছে স্যার। কি করতে হবে বলেন। আমি যখন যাই আমি দেখতে পাই স্যার, কোন পার্টিকুলার জায়গাতে যেমন অক্সিলিয়ান স্কুলের সামনে অবৈধভাবে বসে আছে, পার্মানেন্টলি দোকান করে আছে, ওনাদের উপরে তো পুরো এখন সরকারের আবদার থাকবে। এবং আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু ওনার হাতে ক্ষমতা আছেন, এই হাউসের মধ্যে যেহেতু আমরা বিভিন্ন রাজ্যের সমস্যা নিয়ে আলোচনা বলো আমাদের করতে হবে বলো, তো কিভাবে তাদের জন্য একটা তাদের জন্য কি সুরাহা করা যায় আমি মাননীয় জানতে চাই। ঠিক আছে বিকল্প কি ব্যবস্থা করবেন, এবং যদি তাদের কোনো ঘর বাড়ি নেই বা কোনো থাকে তাহলে কি ব্যবস্থা করবেন সরকার? ঠিক আছে অনারেবল মিনিস্টার স্যার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, পুরো বিষয় কিন্তু আমরা কম বেশ অনেকে বুঝে গেছি এই বিষয়। ঘটনা হচ্ছে, আমি মিউনিসিপ্যাল কর্পোরেশনের সাথে আমি কথা বলবো। একটা হচ্ছে যে ওনারা অস্থায়ী কিন্তু আসেন, পেরিশেবল আইটেম,
কাজে সেই জায়গার মধ্যে রাস্তার মধ্যে না, ওদের কোনো রকম কোনো জায়গা দেওয়া যায় কিনা, একটা প্রপার জায়গা যেখানে এসে ওনারা কাজ করতে পারবে। কারণ ওনাদের সাথে সাথে সাধারণ মানুষ কিন্তু ইনভলভ। আমাদের মাননীয় মেয়র বলেছেন অলরেডি একটা মানে আমাদের হাইকোর্ট থেকে পর্যন্ত একটা অবজারভেশন দিয়েছে। আপনার এটা বুঝতে হবে। তো অবজারভেশন আমি এসে যেখানে যেখানে বসলাম, যত আপনারও তো অসুবিধা হবে, প্রপার যাতে বসতে পারে, একটা সুন্দর একটা বেন্ডিং জোন যাতে করা যায়। আমরা আগেও আমরা আগরতলার এই যে মিউনিসিপ্যালিটি বা আমাদের চিলড্রেন্স পার্কের কি অবস্থাটা ছিল, আমরা এখন সেখানে বেন্ডিং জোন করেছি। তো সেটা তো আমরা সুন্দরতা চান কিনা, একটা ভালো একটা পরিবেশ হোক, সেটা চান কিনা। যদি সেখানে জেনুইন কোনো আমরা তো চাই সবার মানে তার বিক্রি হোক, তার জীবন জীবিকা চলুক, তো সেই ব্যবস্থা নিয়ে আমি কথা বলবো সেখানে। আসল হচ্ছে কাজটা আমরা আগামী দিন সুন্দরভাবে করতে পারবো কিনা, দিস ইজ ইম্পর্টেন্ট। তাদের প্রপার সম্মানজনক অবস্থায় রাখা যাবে কিনা। এখন আমি যদি বলি না মাইক হয়নি, মাইকিং করেনি, তাদের দেখা ঠিকভাবে, এগুলো তো প্রমাণ করা ভেরি ডিফিকাল্ট। আমি পুলিশে গেছি, আমি পুলিশে তার নেয়নি, এফআইআর নেয়নি, কিন্তু আমি কি করলাম, আমি খবর নিলাম যে কোনো এফআইআর হয়েছে কিনা। তো এফআইআর আমার কাছে পুলিশ থেকে যখন বললো এফআইআর নেই, কাজে আমি হয়তো আমার তো এটাই বলবো না যে আমার এখান থেকে তো রিপোর্ট আছে, এখন এটাকে যদি রেজিস্টার না করে থাকে দিস নট মাই লুক আউট না, এখন আমার এটা দেখতে হবে। যদি হয়ে থাকে, যদি কোনো এই ধরনের ঘটনা আমি একমাত্র সোশ্যাল মিডিয়াতে আমি দেখেছি, তো সেই জায়গার মধ্যে যেখানে মেইন হচ্ছে যে আগামী দিনে সেখানে সুস্থভাবে তাদের যে সমস্যার সমাধান করা যাবে কিনা, আমি মেয়র সাহেবের সাথে কথা বলবো বলে, এবং যেহেতু একটা অবজারভেশন আছে আমাদের হাইকোর্টের থেকে, সেটাকে সব দিকে মাথায় রেখে আমরা একটা সুন্দর পজিশন আনবো। একটা রিপোর্টিং এটা আছে, এটা সেরে নেই, তারপর আমরা আমরা লাঞ্চে যাব। মাননীয় সদস্যগণের অবগতির জন্য জানাচ্ছি যে রাজ্যের 3টি বিধানসভা নির্বাচনী কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন জনবসতি এলাকার বাসিন্দাদের তরফ থেকে 15টি পিটিশন ত্রিপুরা বিধানসভায় জমা দেওয়া হয়েছে। এই 15টি পিটিশনের বিষয়বস্তু সম্পর্কে সুপারিশ করেছেন কৈলাসহর, যুবরাজনগর, প্রতাপগড় বিধানসভা নির্বাচনী কেন্দ্রের মাননীয় সদস্য শ্রী সর্বশ্রী বিরজিৎ সিনহা, শৈলেন্দ্র চন্দ্রনাথ এবং রামু দাসজি। এখন আমি বিধানসভার সচিব মহোদয়কে অনুরোধ করছি উল্লিখিত পিটিশনগুলি সম্পর্কে সবাই রিপোর্ট করার জন্য। Honorable Speaker, sir, under Rule 255 of the Rules of Procedure and Conduct of Business in the Tripura Legislative Assembly, I am to report to the House that 50 numbers of petitions signed by local inhabitants of various areas under 53 Kailasahar, 57 Juborajnagar and 13 Pratapgarh Assembly constituencies have been duly forwarded by the honorable members of the respective areas, namely Sri Birojit Sinha, Sri Shoilendra Chandranath and Sri Ramu Das, for installation of solar street light, retaining wall, construction of CC road, connectivity road, brick soiling road, drain and culvert, community hall and drinking water supply system. Thank you, sir. মাননীয় সদস্যগণ, ত্রিপুরা বিধানসভার পরিচালন ও নিয়মাবলী বিধির 257 নং ধারা অনুমূলে উল্লিখিত পিটিশনগুলি বিবেচনা ক্রমে বিধিসম্মত পরবর্তী পদক্ষেপ নেওয়ার উদ্দেশ্যে ত্রিপুরা বিধানসভার পিটিশন কমিটির কাছে প্রেরণ করছি। এখন আমাদের এই সভা অপরাহ্ন 2টা 20 মিনিট পর্যন্ত স্থগিত রইল। ধন্যবাদ।